নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রিয়াঙ্কা মুখার্জির আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। দার্জিলিংয়ে আজকে আমাদের দ্বিতীয় দিন। সকালবেলায় উঠে রেডি হয়ে নিয়ে ব্রেকফাস্টের জন্য এসে গেছি। আর ব্রেকফাস্ট করে নিয়েই আমরা আজকে বেরিয়ে পড়ব নতুন কিছু দেখার এবং জানার উদ্দেশ্যে। গাড়িতে যেতে যেতেই আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে সাজেস্ট করলেন কি প্রথমে আমাদেরকে চিড়িয়াখানায় যাওয়া উচিত, মানে দার্জিলিংয়ের চিড়িয়াখানা। বললাম ঠিক আছে, যেটা আপনার সুবিধা আমাদেরকে সেখানেই নিয়ে চলুন। বলতে বলতে আমরা পৌঁছেও গেছি। আর এসে দেখলাম অনেকটাই লাইন দিয়েই টিকিটটা কাটতে হবে। এখানে এন্ট্রি ফি ওই 100 টাকা মতো পার হেড। এই জুটির নাম পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। এটি পার্ক এবং চিড়িয়াখানা দুটির সংমিশ্রণ। পাহাড়ের মধ্যে এত বড় পার্ক এবং চিড়িয়াখানা সত্যিই দেখার মতো, এবং এটিকে পুরো ভালোভাবে দেখতে গেলে কিন্তু যথেষ্ট সময় নিয়ে আসতে হবে। এই চিড়িয়াখানাটি 67.56 একর আয়তনের চিড়িয়াখানা। চিড়িয়াখানাটি 1958 সালে প্রথম খোলা হয়েছিল। এই চিড়িয়াখানাটিতে পাহাড়ি অঞ্চলের বহু প্রাণী রয়েছে এবং এখানে স্নো লেপার্ড, হিমালয় অঞ্চলের বিপন্ন প্রজাতির নেকড়ে এবং লাল পান্ডা এই ধরনের প্রাণী তো রয়েছেই, তার সঙ্গে কৃত্রিমভাবে সাপ, প্রজাপতি, বিভিন্ন ধরনের প্রাণী কিন্তু সংরক্ষিত রয়েছে, যেগুলো ছবি এবং ভিডিও করা কিন্তু একদম নিষিদ্ধ। এই পার্কটির নাম সরোজিনী নাইডুর মেয়ে পদ্মজা নাইডুর নাম অনুসারে রাখা হয়। এই চিড়িয়াখানাটির প্রথম প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন দিলীপ কুমার দে, যিনি তৎকালীন সময়ে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব করেছিলেন, যার প্রধান উদ্দেশ্য ছিল হিমালয়ের প্রাণী ও উদ্ভিদকুলের উপর বিশেষত একটি জুলজিক্যাল পার্ক গড়ে তোলা। পরবর্তী সময়ে হিমালয় অঞ্চলের প্রাণী সংরক্ষণাগার হিসেবে চিড়িয়াখানাটি ব্যাপক খ্যাতি লাভ করেছে। 1972 সালের জানুয়ারি মাসে পার্কটির রক্ষণাবেক্ষণের ব্যয়ভার বহনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সাথে একটি চুক্তি আবদ্ধ হয়। এই সময় পার্কটিকে রেজিস্টারভুক্ত করা হয়। 1993 সালের মে মাসে পার্কটি পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগের অধীনে নেওয়া হয়। এই পার্কটি সম্পর্কে অনেক গল্প আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চলুন এবার নিয়ে যাই আপনাদেরকে চা বাগানে। এই চা বাগানটি ছিল অপূর্ব সুন্দর। অনেক কুয়াশার কারণে খুব একটা ভালো মতো দেখা যায়নি। এখান থেকে আমরা 3 কাপ চা টেস্ট করলাম এবং তারপরে অনেকগুলো চা কিন্তু কিনে নিয়েছি। কেনা হয়ে গেছে। এবার যাব বৌদ্ধ টেম্পেলে। এখানে আসার পরেই রাজদীপের হঠাৎ করে পায়ে ব্যথা শুরু হয়ে যায় এবং এই বৌদ্ধ মন্দিরটি ছিল অনেক উঁচুতে। পাহাড়ের অনেকগুলো সিঁড়ি পেরিয়ে যেতে হবে। ও যেতে পারেনি, তাই আমি এখানে একাই গেছিলাম। এই যে অনেকটা উঠে আসার পরেই মন্দিরটি দেখা গেছে। এই বৌদ্ধ মন্দির কিন্তু ভীষণ অন্যরকম হয়, মানে খুব কালারফুল, রংচঙে, যেগুলো সাধারণত আমাদের মন্দিরে এভাবে দেখা যায় না। মূর্তি দর্শন হয়ে গেছে এবং এর আশেপাশে এত সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো হয়েছে, আপনাদেরকে এক ঝলক দেখিয়ে নিলাম। চলুন এবার এখান থেকে বেরিয়ে যাই, কারণ ও অনেকক্ষণ অপেক্ষা করছে আমার জন্য। এরপরে আমাদের ড্রাইভার দাদা আমাদের নিয়ে গেলেন জাপানিজ টেম্পেলে। আর এখানে এসে আমরা একদম মনোমুগ্ধকর অবাক হয়ে বসে আছি। এটা যে একটা মন্দির সেটা ভাবাই যাচ্ছে না। প্রথমেই ফুলগুলোকে আমরা টিউলিপ ফুল ভেবেছিলাম, তারপরে ভালোভাবে কাছে এসে দেখার পরে বুঝলাম এটা টিউলিপ ফুল নয়। এমনিতে এই মন্দিরটি জাপানিজ টেম্পল নামে পরিচিত, কিন্তু এটির আরও একটি নামও রয়েছে। নিপ্পনজান মাহোহজি বৌদ্ধ মন্দির নামেও কিন্তু এটি পরিচিত। এই মন্দিরটি 1972 সালে নির্মিত হয়েছিল এবং দার্জিলিং শহরের কেন্দ্র থেকে 10 মিনিটের দূরে জলপাহাড়ের পাহাড়ে অবস্থিত। স্থাপত্য শৈলীটির ক্লাসিক জাপানি শৈলীর উপস্থাপনা করে। এই চমকপ্রদা সাদা বিল্ডিং দর্শকদের একটি নির্মল এবং শান্ত জায়গা দান করে। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন।